বুদ্ধ অ্যাকচুয়ালি দার্শনিক, অ্যাকচুয়ালি বেদকে যে চ্যালেঞ্জ করেছে, বেদকে প্রথম যদি কেউ চ্যালেঞ্জ করেছে সেটা কিন্তু গৌতম বুদ্ধ চ্যালেঞ্জ করেছে। তারপর অনেক দার্শনিক এসেছেন, চার ভাগ তারা কোনো ধর্মই মানত না। গুরু নানকও চ্যালেঞ্জ করেছেন, সবাই কিন্তু কবির চ্যালেঞ্জ করেছেন, সবাই কিন্তু বেদকে চ্যালেঞ্জ করেছেন। আর আমার মনে হয় বেদ গৌতম বুদ্ধ একটা দার্শনিক এবং খুব বড় ফিলোসফার। আচ্ছা স্যার, আজকে যে বুদ্ধ পূর্ণিমা, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি যখনই বিদেশে যান তখন তিনি বলেন যে আমরা যুদ্ধে নেই, বুদ্ধ কে ধরতি সে আয়ে হ্যাঁ। কিন্তু যখনই ভারতের কথা আসে তখন কিন্তু ভারতে আমরা প্রধানমন্ত্রীকে অন্যরূপে দেখতে পাই। এটা নিয়ে আপনি কি ভাবছেন? দেখুন, প্রথমেই আজকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আপনার সারা ভারতবর্ষ নয়, পৃথিবীর মানুষকে আমি শুভেচ্ছা জানাই। আজকে আমরা এখানে জমায়েত হয়েছি আমাদের বারাবণীর চরণপুর গ্রামে, এবং যে বুদ্ধ বিহার রয়েছে যার প্রতিষ্ঠাতা হচ্ছে সুনীল দাস, তিনি আমাদের মধ্যে আজকে নেই। ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং বুদ্ধ বিহার যারা কমিটি বর্তমান আছে তাদেরকে অসংখ্য জানাই। প্রধানমন্ত্রী বিদেশে যে কথাগুলো বলে, যে আমি বুদ্ধর ধরতি থেকে এসেছি, একদম বাস্তব কথা। কেন, বুদ্ধ হচ্ছে ভারতের একটা ধর্ম এবং ভারতের খুব বড় ফিলোসফার। এবং আজকে বুদ্ধের বাণী শুধু ভারতবর্ষ নয়, পৃথিবী জুড়েই আমরা দেখছি বুদ্ধের খুব প্রাসঙ্গিকতা খুব আজ বেশি। আজকে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের যেমন প্রাসঙ্গিকতা রয়েছে পৃথিবী জুড়ে, তেমনি বুদ্ধেরও প্রাসঙ্গিকতা রয়েছে। এবং বুদ্ধের যে সাম্যের কথা বলেছেন, স্বাধীনতার করেছেন, ভ্রাতৃত্বের কথা বলেছেন, যে ভারতবর্ষের একটা বৈশিষ্ট্য রয়েছে ভ্রাতৃত্ব, বন্ধুত্বপূর্ণ একটা দেশ ভারতবর্ষ। সে ভারতবর্ষের কথা যদি বলতে হয় তাহলে বুদ্ধের নাম কিন্তু বলতে হবে যে কোনো মানুষকে, শুধু প্রধানমন্ত্রী নয়, যে আমরা ভারতবর্ষের বাইরে যাব, যে স্টেটে যাব, যে দেশে যাব, আমাদের কিন্তু বুদ্ধের কথা বলতে হবে, যে বুদ্ধের দেশ থেকে আমরা এসেছি। আর প্রধানমন্ত্রী আমাদের সর্বপ্রিয়, উনি যে কথাগুলো বলেন, দেশে এক ধরনের যে সে কথা বলেন, ধর্ম নিয়ে কথা বলেন, তার একটা পলিটিক্যাল অ্যাম্বিশন হতে পারে, পলিটিক্যাল একটাই হতে পারে, কিন্তু বুদ্ধই কিন্তু ভারতবর্ষের জন্মগত ধর্ম একটাই। এবং সেই নিয়ে তিনি বলেন এখানে পলিটিক্যালকে মোটিভেশন করার জন্য বলেন। আসল কথা তিনি ঠিকমতো বলতে পারেন না, হয়তো ওনারও একটা বাধ্যবাধকতা রয়েছে যে পলিটিকে তিনি বিলং করেন। তো তিনি যে আসল যে কথাটা বিদেশে বলেন সেই কথাটাই কিন্তু সত্য কথা। আমরা জানি যে তিনি বলার কিছু বাধা বিঘ্ন থাকে, মানুষকে ডিমোটিভেটও করার চেষ্টা করেন, এবং আমাদের মানুষ, বিশেষ করে দলিত সমাজের মানুষকে একটা অন্যদিকে প্রভাবিত করেন। দলিত যারা মানুষ রয়েছে, দলিত সমাজের মানুষ, পিছিয়ে পড়া মানুষের, আজকে বুদ্ধের যে আমরা যে জানি যে বুদ্ধ সবকিছু ত্যাগ করে, একটা রাজার ছেলে, তিনি সবকিছু ত্যাগ করে সাম্যের খোঁজে গেছিলেন। দুঃখ বলতে তিনি দেখেছিলেন, ছোটবেলা থেকে তিনি দেখেছেন, একদিন ঘুম থেকে উঠে তিনি দেখেন যে দুঃখ করে রোগী ব্যাধি আছে, তো রোগে জর্জরিত, এটা কিন্তু দেখেন, ছোটবেলা থেকেই দেখেছেন যে বৈষম্যের কথা, ভেদাভেদের কথা, সেটা তার মনে, সেটাই বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের তারই যে সাম্য স্বাধীনতার কথা কিন্তু সংবিধানে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, সেটাকে তিনি অবলম্বন করেছেন। এবং প্রধানমন্ত্রীকে এটা জানা দরকার যে ভারতবর্ষের যে সংবিধান আছে সেটা কিন্তু বুদ্ধের দ্বারা আজকে পরিচালিত হচ্ছে, সাম্য স্বাধীনতা, ভ্রাতৃত্ব এবং মৈত্রীর কথা, এটা কিন্তু প্রধানমন্ত্রীকে জানা দরকার। প্রধানমন্ত্রী নিজেও জানেন এই কথাটা। আমার মনে হয় যে তিনি যে কথাগুলো বিদেশে বলেন সেই কথাটা নিশ্চয়ই ঠিকই বলেন, কিন্তু ভারতবর্ষে যে কথাগুলো বলেন সেটা মনে একটু ওর তার পলিটিক্যাল কথাগুলো তিনি এখানে বলেন, মানুষকে ডিমোটিভেট করার জন্য কথাগুলো বলেন। আপনি গৌতম বুদ্ধকে কিভাবে দেখেন? কেউ বলে ভগবান, কেউ বলে দার্শনিক। বুদ্ধ অ্যাকচুয়ালি দার্শনিক, অ্যাকচুয়ালি বেদকে যে চ্যালেঞ্জ করেছে, বেদকে প্রথম যদি কেউ চ্যালেঞ্জ করেছে সেটা কিন্তু গৌতম বুদ্ধ চ্যালেঞ্জ করেছে। তারপর অনেক দার্শনিক এসেছেন, চার ভাগ তারা কোনো ধর্মই মানত না। এবং তারপরে যে আমাদের ওই মহারাষ্ট্রে ছিলেন তিনিও এটা চ্যালেঞ্জ করেছেন, গুরু নানকও চ্যালেঞ্জ করেছেন, সবাই কিন্তু কবির চ্যালেঞ্জ করেছেন, সবাই কিন্তু বেদকে চ্যালেঞ্জ করেছেন। আর আমার মনে হয় গৌতম বুদ্ধ একটা দার্শনিক এবং খুব বড় ফিলোসফার, এবং তার দর্শনকে আমাদেরকে নিয়ে যাওয়া উচিত আমাদের সকলকে। ধন্যবাদ।